1536 সালের 15ই মার্চ সন্ধ্যায় পারগালি ইব্রাহিম পাশাকে সুলতান সুলেইমান তবকাবি প্রাসাদে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানান। এটি ছিল একটি স্বাভাবিক ঘটনা। বহু বছর ধরে ইব্রাহিম পাশা ছিলেন সুলতান সুলেইমানের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, বিশ্বস্ত সহযোগী এবং সাম্রাজ্যের প্রধান প্রশাসক। তাই এই আমন্ত্রণে তিনি কোনো ধরনের বিপদের আভাস পাননি। সন্ধ্যার পর প্রাসাদের রাজকীয় ভোজকক্ষে তাদের সাক্ষাৎ হয়। ধারণা করা হয় তারা সাম্রাজ্যের বিভিন্ন প্রশাসনিক ও সামরিক বিষয় নিয়ে কথা বলছিলেন, যেমনটি তারা অতীতেও বহুবার করেছেন। ভোজ শেষ হওয়ার পর সুলতান সুলেইমান ইব্রাহিম পাশাকে প্রাসাদেই রাত্রিযাপনের অনুরোধ করেন। তাই ইব্রাহিম পাশা প্রাসাদ ত্যাগ করেননি। আসলে সে সময় সুলতান সুলেইমানের বিশেষ অতিথি বা উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রাসাদে রাতযাপন করা খুবই স্বাভাবিক একটি বিষয় ছিল। তাই ইব্রাহিম পাশা নিশ্চিন্তে নিজের জন্য নির্ধারিত কক্ষে বিশ্রাম নিতে চলে যান। রাত যত গভীর হতে থাকে প্রাসাদের পরিবেশও তত নিস্তব্ধ হয়ে ওঠে। অধিকাংশ কর্মচারী ও প্রহরী নিজ নিজ দায়িত্বে ব্যস্ত ছিলেন। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও প্রাসাদের ভেতরে সুলতানের গোপন নির্দেশ কার্যকর করার প্রস্তুতি চলছিল। গভীর রাতে সুলতানের আদেশে রাজকীয় জলরাত্রা নিঃশব্দে ইব্রাহিম পাশার কক্ষে প্রবেশ করে। শেষ রাতের প্রথম প্রহরে ইব্রাহিম পাশাকে একটি রেশমি দড়ি দিয়ে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করা হয়। ইব্রাহিম পাশা নিজের জীবন বাঁচানোর জন্য প্রতিরোধ করেছিলেন, কিন্তু তিনি পেরে ওঠেননি। ভোর হওয়ার আগেই সবকিছু শেষ হয়ে যায়। যে ব্যক্তি একসময় অটোমান সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর ও প্রভাবশালী ব্যক্তিদের একজন ছিলেন, তিনি রাতের অন্ধকারেই ইতিহাসের পাতায় পরিণত হন। পরদিন সকালে তার মৃত্যুর খবর দরবারে ছড়িয়ে পড়ে এবং খুব অল্প সময়ের মধ্যেই তার পদ, সম্পদ ও রাজনৈতিক প্রভাবের অবসান ঘটে। এখন প্রশ্ন হল, সুলতান সুলেইমানের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, শৈশবের সঙ্গী, অটোমান সাম্রাজ্যের অন্যতম যোগ্য ওজিরে আজম এবং একের পর এক বিজয়ের নায়ক হওয়া সত্ত্বেও কেন পারগালি ইব্রাহিম পাশাকে এমন করুণ পরিণতি বরণ করতে হলো? কি এমন ঘটেছিল যার কারণে বছরের পর বছর ধরে অটুট থাকা বন্ধুত্ব ভেঙে গেল? এটি কি শুধু ক্ষমতার লড়াই ছিল, নাকি রাজদরবারের গভীর ষড়যন্ত্র ছিল? হুররেম সুলতানের কতটা ভূমিকা ছিল ইব্রাহিম পাশার মৃত্যুদণ্ডের পেছনে? নাকি শেষ পর্যন্ত ইব্রাহিম পাশার নিজের কিছু সিদ্ধান্তই তার পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল? চলুন একে একে সেই কারণগুলো বিশ্লেষণ করি। উজিরে আজম হওয়ার পর অটোমান সাম্রাজ্যের একের পর এক যুদ্ধে অসাধারণ সাফল্য অর্জন করতে করতে ইব্রাহিম পাশার মর্যাদা দ্রুত বাড়তে থাকে। তিনি শুধু একজন গ্র্যান্ড ভিজিরেই ছিলেন না, বরং সুলতানের সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা হিসেবেও পরিচিত হয়ে ওঠেন। প্রশাসন, কূটনীতি, সামরিক অভিযান, প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার মতামত বিশেষ গুরুত্ব পেত। সময়ের সঙ্গে সঙ্গে তার হাতে এত বেশি ক্ষমতা কেন্দ্রীভূত হয় যে দরবারের অনেক প্রভাবশালী ব্যক্তি তাকে ভয় পেতে শুরু করেন। অনেকের আশঙ্কা ছিল একজন মন্ত্রীর জন্য তার প্রভাব স্বাভাবিক সীমা ছাড়িয়ে যাচ্ছে। ফলে ইব্রাহিম পাশা নিজেও ফুলে ফেপে ওঠে। সে নিজেকে অতিরিক্ত ক্ষমতাবান ও প্রভাবশালী মনে করতে শুরু করে। তার এই অতিরিক্ত ক্ষমতা ও প্রভাব সুলতান সুলেইমান মোটেও ভালোভাবে নেননি। তাই তার মৃত্যুর অন্যতম কারণগুলোর একটি কারণ হল তার অতিরিক্ত ক্ষমতা ও প্রভাব। ইব্রাহিম পাশার মৃত্যুদণ্ডের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে তার আচরণ ও কিছু উপাধি ব্যবহারের বিষয়টি উল্লেখ করা হয়। ইতিহাসের বিভিন্ন সূত্রে জানা যায় তিনি একসময় সেরাস্কার সুলতান উপাধি ব্যবহার করেছিলেন। যদিও সেরাস্কার ছিল সেনাবাহিনীর সর্বাধিনায়ক অর্থে ব্যবহৃত একটি পদবি, কিন্তু এর সঙ্গে সুলতান শব্দটি যুক্ত হওয়ার বিষয়টি বিতর্কের সৃষ্টি করে। দরবারের অনেকের কাছে এটি এমন একটি ইঙ্গিত ছিল যে ইব্রাহিম পাশা নিজের মর্যাদাকে স্বাভাবিক সীমার চেয়ে বেশি উচ্চতায় তুলে ধরছেন। এতে তার বিরুদ্ধে সমালোচনা আরও বাড়ে এবং বিরোধীরা এই ঘটনাকে তার বিপক্ষে ব্যবহার করার সুযোগ পায়। আর এগুলোর জন্য সুলতান সুলেইমানের মুখে ধীরে ধীরে বিরক্তের ছাপ ফুটে ওঠে। মূলত এটি ছিল তার বিরুদ্ধে তৈরি হওয়া রাজনৈতিক ও ব্যক্তিগত অভিযোগগুলোর একটি, যা শেষ পর্যন্ত তার পতনে বেশ ভূমিকা রাখে। ইব্রাহিম পাশার মৃত্যুদণ্ডের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল দরবারের অভ্যন্তরীণ ষড়যন্ত্র। ক্ষমতা ও প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে তিনি রাজপ্রাসাদের অনেক প্রভাবশালী ব্যক্তির বিরাগভাজন হয়ে ওঠেন। বিশেষ করে তাকে ঘিরে নানা অভিযোগ ও গোপন অপপ্রচার ছড়িয়ে পড়তে থাকে। কিছু ঐতিহাসিকের মতে হুররেম সুলতান এবং তার সমর্থক গোষ্ঠী ইব্রাহিম পাশার ক্রমবর্ধমান প্রভাবকে নিজেদের জন্য রাজনৈতিক হুমকি হিসেবে দেখছিলেন। যদিও এ বিষয়ে সমসাময়িক নির্ভরযোগ্য প্রমাণ সীমিত,
তবুও পরবর্তী অনেক ঐতিহাসিক এই ক্ষমতার দ্বন্দ্বকে তার পতনের একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করেছেন। ইব্রাহিম পাশার মৃত্যুদণ্ডের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল তার পররাষ্ট্রনীতি নিয়ে তৈরি হওয়া সন্দেহ। অটোমান সাম্রাজ্যের গ্র্যান্ড ভিজিয়ার হিসেবে তিনি শুধু প্রশাসনিক পরিচালনাই করতেন না, বরং সাম্রাজ্যের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান পরিকল্পনাকারীও ছিলেন। ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা, শান্তি চুক্তি সম্পাদন এবং আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তার হাতেই ছিল। তার কূটনৈতিক দক্ষতার কারণে অটোমান সাম্রাজ্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য অর্জন করে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার কিছু কর্মকাণ্ড নিয়ে দরবারে প্রশ্ন উঠতে শুরু করে। বিশেষ করে বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের সময় তিনি নিজের প্রভাব ও কর্তৃত্ব এমনভাবে তুলে ধরতেন যে অনেকের কাছে মনে হতো তিনি একজন মন্ত্রীর চেয়ে অনেক বেশি ক্ষমতাধর ব্যক্তি হিসেবে নিজেকে উপস্থাপন করছেন। কিছু ইউরোপীয় কূটনৈতিক প্রতিবেদনে ইব্রাহিম পাশাকে এমন একজন ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয় যার হাতে সাম্রাজ্যের অধিকাংশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষমতা কেন্দ্রীভূত ছিল। এসব প্রতিবেদনও দরবারে তার অবস্থান নিয়ে নতুন করে আলোচনা ও সন্দেহের জন্ম দেয়। এছাড়াও হ্যাবসবার্গদের সঙ্গে কূটনৈতিক আলোচনার সময় তার কিছু বক্তব্য নিয়েও বিতর্ক রয়েছে। যদিও এসব বক্তব্যের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে এবং ইতিহাসবিদদের মধ্যে এ নিয়ে মতভেদও রয়েছে, তবুও তার বিরোধীরা বিষয়গুলোকে তার বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ পায়। তবে একটি বিষয় স্পষ্ট, ইব্রাহিম পাশার বিরুদ্ধে বিদেশি শক্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা বা রাষ্ট্রদ্রোহের কোনো নির্ভরযোগ্য প্রমাণ ইতিহাসে পাওয়া যায় না। অধিকাংশ ইতিহাসবিদদের মতে এটি সরাসরি অপরাধের অভিযোগ নয়, বরং তার ক্রমবর্ধমান ক্ষমতা, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং পররাষ্ট্রনীতি ঘিরে তৈরি হওয়া সন্দেহের সমন্বয়, যা শেষ পর্যন্ত তার পতনের পথ আরও প্রশস্ত করে। আসলে ইব্রাহিম পাশার মৃত্যুদণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ছিল সুলতান সুলেমানের আস্থা হারিয়ে ফেলা। একসময় তিনি ছিলেন সুলতানের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, বিশ্বস্ত সহযোগী এবং সাম্রাজ্যের অন্যতম নির্ভরযোগ্য ব্যক্তি। দীর্ঘদিন ধরে রাষ্ট্র পরিচালনা, সামরিক অভিযান এবং কূটনৈতিক আলোচনায় তিনি সুলতানের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাই শুরুতে দুজনের সম্পর্ক ছিল অত্যন্ত দৃঢ়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কের মধ্যে ধীরে ধীরে দূরত্ব তৈরি হতে থাকে। ইব্রাহিম পাশার ক্রমবর্ধমান ক্ষমতা, তার কিছু বিতর্কিত আচরণ, দরবারে ছড়িয়ে পড়া নানা অভিযোগ এবং তাকে ঘিরে রাজনৈতিক ষড়যন্ত্র সব মিলিয়ে সুলতানের মনে সন্দেহের জন্ম দেয়। তিনি আগের মতো ইব্রাহিম পাশার উপর আর নিঃশর্তভাবে ভরসা করতে পারছিলেন না। ঐতিহাসিকদের মতে ইব্রাহিম পাশার বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগ সত্য ছিল কিনা তা নিশ্চিতভাবে বলা যায় না। তবে এতগুলো ঘটনার পর সুলতান সুলেমানের বিশ্বাস আগের অবস্থায় আর ফিরে আসেনি। অটোমান দরবারে একজন গ্র্যান্ড ভিজিয়ারের জন্য সুলতানের পূর্ণ আস্থা ছিল সবচেয়ে বড় শক্তি। সেই আস্থা একবার নষ্ট হয়ে গেলে তার পথ ও জীবন দুটি ঝুঁকির মধ্যে পড়ে। অবশেষে 1536 সালে সুলতান সুলেমানের আদেশে ইব্রাহিম পাশাকে প্রাসাদে হত্যা করা হয়। তাই অনেক ইতিহাসবিদদের মতে তার বিরুদ্ধে থাকা বিভিন্ন অভিযোগ ও রাজনৈতিক ঘটনার শেষ পরিণতি ছিল সুলতান সুলেমানের বিশ্বাস হারিয়ে ফেলা, আর এটি তার মৃত্যুদণ্ড কার্যকরের সবচেয়ে বড় নির্ণায়ক কারণ হয়ে ওঠে। ইব্রাহিম পাশার মৃত্যুর ঘটনা আজও ইতিহাসবিদদের আলোচনার বিষয়। তাকে কি সত্যি রাষ্ট্রের জন্য হুমকি মনে করা হয়েছিল, নাকি তিনি দরবারের রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন? এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর আজও পাওয়া যায়নি। তবে একটি বিষয় ক্লিয়ার, অসাধারণ সাফল্য ও ক্ষমতার শিখরে পৌঁছেও তিনি শেষ পর্যন্ত নিজের অবস্থান ধরে রাখতে পারেননি। একসময়ের সবচেয়ে প্রভাবশালী গ্র্যান্ড উজিরে আজমের জীবন শেষ হয় রাজপ্রাসাদের নীরব অন্ধকারে। ইব্রাহিম পাশার উত্থান ও পতনের এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, সাম্রাজ্যের দরবারে ক্ষমতা যেমন সম্মান এনে দেয়, তেমনই তা ঈর্ষা, ষড়যন্ত্র এবং অবিশ্বাসেরও জন্ম দেয়। আর কখনো কখনো সেই ক্ষমতা একজন মানুষের সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হয়।